বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। চতুর্থ বর্ষের সম্মান শ্রেণীর যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোর্সটি রয়েছে, আমি সেই কোর্সটির ক্লাস নিচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা প্রথম ক্লাসটি নিয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেস্ট্রিকশন ইন দ্য নিউক্লিয়াস, জিন ক্লোনিং ইত্যাদি। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আজকে এই ক্লাস শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, শিক্ষার্থীরা রেস্ট্রিকশন ইন দ্য নিউক্লিয়াস সম্পর্কে বলতে পারবে, জিন ক্লোনিং সম্পর্কে বলতে পারবে, ক্লোন জিন শনাক্তকরণ সম্পর্কে বলতে পারবে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এর প্রয়োগ ও গুরুত্ব সম্পর্কে বলতে পারবে। আমরা আমাদের ক্লাসের বিষয়বস্তুতে চলে আসি, যে রেস্ট্রিকশন ইন দ্য নিউক্লিয়াস। ডিএনএ বিসূত্রের যেখানে এক বিন্দুতে এরূপ দুটি ভাগ বিদ্যমান, সেখানকার আকাঙ্ক্ষিত নিউক্লিওটাইড সিকোয়েন্স ভাঙতে বা কাটতে এ ধরনের এনজাইমগুলো ব্যবহৃত হয়। এতে ডিএনএ সূত্রে সম্পূরক আঠালো প্রান্তের সৃষ্টি হয়। এ পর্যন্ত প্রায় ৩০০টি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আবিষ্কৃত হয়েছে এবং অধিকাংশ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমই ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। আজকে আমাদের পাঠের বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা গত ক্লাসে যা শিখেছিলাম সেগুলো আমরা আবার একটু মনে করে নিই। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি বুঝবো? এক জীব থেকে কাঙ্ক্ষিত জিন অন্য কোনো জীবের ডিএনএতে স্থাপন ও কর্মক্ষম করার কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আমি আবার বলি, এক জীব থেকে কাঙ্ক্ষিত জিন অন্য কোনো জীবের ডিএনএতে স্থাপন ও কর্মক্ষম করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আমি গত ক্লাসে একটা উদাহরণ ব্যবহার করেছিলাম যে ধানের হয়তো একটা ভালো প্রজাতি রয়েছে যার যার উচ্চ ফলন ক্ষমতা রয়েছে, যার যার ফলনটা অত্যন্ত ভালো, কিন্তু হয়তো ওই প্রজাতিটি রোগ প্রতিরোধ করতে পারছে না, সহজেই রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এবং গাছটা মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি রোগ প্রতিরোধক্ষম জিনকে ধানের ওই প্রজাতিতে ইনসার্ট করানো যায়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। তো সেটাই এখানে বলা হয়েছে যে এক জীব থেকে কাঙ্ক্ষিত জিন অন্য কোনো জীবের ডিএনএতে স্থাপন ও কর্মক্ষম করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এরপরে চলে আসি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, আবার আমরা একটু মনে করে নিই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা আরডিএনএ টেকনোলজি কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত এটি একটি জৈব প্রযুক্তি। এই যে কাঙ্ক্ষিত জিনকে কোনো একটা বাহক ডিএনএতে স্থাপন করা হচ্ছে, এই যে স্থাপন করার যে প্রযুক্তি বা টেকনিক, সেটাকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আচ্ছা, এরপরে চলে আসি জিএমও। এটা কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা সৃষ্ট জীবকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও বলা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন যে নতুন উদ্ভিদটা তৈরি করা হচ্ছে, যে নতুন অর্গানিজমটা তৈরি করা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জানলাম, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি জানলাম এবং জিএমও কাকে বলে সেটা জানলাম। এখানে আমাদের নিউক্লিয়াসে একটা ছবি দেওয়া আছে, আমরা জানি। এরপরে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ অ্যান্ড জিন ক্লোনিং টেকনোলজি। এটা কিভাবে হয়, যে এক্ষেত্রে দুই ধরনের ডিএনএ লাগে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে দুই ধরনের ডিএনএ লাগে। একটাকে বলা হচ্ছে ভেক্টর ডিএনএ বা বাহক ডিএনএ, আর যেটা বলা হচ্ছে টার্গেট ডিএনএ বা কাঙ্ক্ষিত ডিএনএ। যে উদাহরণটা
আমি ব্যবহার করেছি সেটার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে রোগ প্রতিরোধ ক্ষম যে জিনটার কথা আমি বলছি সেটা হচ্ছে আমাদের টার্গেট জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ। আর যে বাহক হিসেবে সাধারণত আমরা প্লাজমিড কে ব্যবহার করে থাকি। এই প্লাজমিডে আমরা আমার কাঙ্ক্ষিত জিনটাকে সংযুক্ত করব। তাহলে এই প্লাজমিডকে বলা হচ্ছে ভেক্টর ডিএনএ বা বাহক ডিএনএ। কাঙ্ক্ষিত ডিএনএ বা কাঙ্ক্ষিত জিন এটা আমরা কোথা থেকে পেতে পারি? এটা আমরা বিভিন্ন সোর্স থেকে পেতে পারি, যেমন ব্যাকটেরিয়াল সেল হতে পেতে পারি। ব্যাকটেরিয়াল সেল হতে বিটি জিন, নিপ জিন ইত্যাদি জিনগুলো কিন্তু আমরা পেতে পারি। হিউম্যান সেল হতে পেতে পারি, যেমন ইনসুলিন, উদাহরণ হিসেবে আমরা ইনসুলিন জিনের কথা বলতে পারি। প্লান্ট সেল হতে পেতে পারি, উদাহরণ হিসেবে অ্যাপেল জিনের কথা বলতে পারি। এবং এই যে প্লান্ট সেল হতে পাবো আমরা জিনগুলো, আমাদের কাঙ্ক্ষিত জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ বা কাঙ্ক্ষিত জিন যেটা আমরা ব্যবহার করব, সেটা প্লান্ট সেল থেকে যে আমরা পাবো সেটা কোনো কাল্টিভেটেড ভ্যারাইটি হতেও হতে পারে, কোনো ওয়াইল্ড ভ্যারাইটি হতেও কিন্তু হতে পারে। এই স্লাইডে আমরা একটা ক্রোমোজোমের ছবি দেখতে পাচ্ছি এবং এই ক্রোমোজোমে ডিএনএ যে সজ্জিত থাকে সেটাও আমরা দেখতে পাচ্ছি। ক্রোমোজোম showing DNA, vector DNA or plasmid। এখানে আমরা এই স্লাইডে আমরা একটা ব্যাকটেরিয়াল সেল দেখতে পাচ্ছি এবং এই ব্যাকটেরিয়াল সেলে এই যে এটা হলো ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ। এই নিজস্ব ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও অতিরিক্ত এই যে ক্ষুদ্র দ্বিসূত্র গোলাকার স্ব-অনুলিপনযোগ্য যে অতিরিক্ত ডিএনএ গুলো দেখছি সেগুলোই হচ্ছে কিন্তু প্লাজমিড ডিএনএ, যেগুলোকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ভেক্টর হিসেবে বা বাহক হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে প্লাজমিড ডিএনএ আমরা ব্যাকটেরিয়াল সেলে পাবো এবং এগুলো ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোম বহির্ভূত অতিরিক্ত ক্ষুদ্র দ্বিসূত্রাকার বৃত্তাকার স্ব-অনুলিপনযোগ্য ডিএনএ অণু। এখন আমরা জানবো ক্লোনিং সম্বন্ধে। জীববিজ্ঞানে ক্লোন হলো এক ধরনের অযৌন প্রজনন, যেখানে কোনো এক প্রাণী বা কোষের হুবহু আরেকটি প্রাণী বা কোষ সৃষ্টি করা হয়। ক্লোন শব্দের অর্থ হলো হুবহু এক। কোনো প্রাণীর কোনো দেহকোষকে পৃথক করে নিয়ে ওই কোষ থেকে অযৌন উপায়ে উক্ত প্রাণীর হুবহু প্রতিরূপ উৎপাদন করাকেই ক্লোনিং বলা হয়। অর্থাৎ ক্লোনিং হলো হুবহু প্রতিরূপ বা অবিকল নকল উৎপাদন। একটি জিনের হুবহু প্রতিরূপ তৈরি করাকে জিন ক্লোনিং বলা হয়ে থাকে। আমি আবার একটু বলি যে জীববিজ্ঞানে ক্লোন হলো এক ধরনের অযৌন প্রজনন, যেখানে কোনো এক প্রাণী বা কোষের হুবহু আরেকটা প্রাণী বা কোষ সৃষ্টি করা হয়। ক্লোন শব্দের অর্থ হলো হুবহু এক। কোনো প্রাণীর কোনো দেহকোষকে পৃথক করে নিয়ে ওই কোষ থেকে অযৌন উপায়ে উক্ত প্রাণীর হুবহু প্রতিরূপ উৎপাদন করাকেই ক্লোনিং বলা হয়। অর্থাৎ ক্লোনিং হলো হুবহু প্রতিরূপ বা অবিকল নকল উৎপাদন। একটি জিনের হুবহু প্রতিরূপ তৈরি করাকেই জিন ক্লোনিং বলে। সহজ কথায় যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো যে ক্লোনিং হলো হুবহু কপি, হুবহু প্রতিরূপ বা অবিকল নকল উৎপাদন। এবং যখন জিন ক্লোনিং যখন আমরা বুঝবো, তখন কোনো একটা জিনের হুবহু ওই রকমের এক বা একাধিক কপি তৈরি করাকেই আমরা জিন ক্লোনিং বুঝবো। এবারে আমরা যেটা জানবো যে জিন ক্লোনিং এর মৌলিক ধাপ সমূহ। জিন ক্লোনিং যে করা হবে সেটা কতগুলো সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে করা হয়, তো সেই ধাপগুলো সম্বন্ধে আমরা এখন ডিটেলসে জানবো। প্রথমত, যে জিনকে ক্লোন করা হবে প্রথমে ওই জিনকে বাছাই করে নেওয়া। আমি আবার একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যে ধানের একটা ভ্যারাইটি আমাদের আছে, যে ভ্যারাইটিটার ফলন খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু এই ধানের প্রজাতিটাকে যখন সমুদ্র উপকূলবর্তী এলাকায় চাষ করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সমুদ্রের পানির যে লবণাক্ততা এটা সে সহ্য করতে পারছে না, এবং এই স্যালিনিটি সহ্য করতে না পারার কারণে কিন্তু গাছটা মারা যাচ্ছে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু এই ধানের এই প্রজাতিতে
সমস্ত ভালো গুণাবলীগুলো আছে, তাহলে এই প্রজাতিতে যদি লবণাক্ততা প্রতিরোধী কোনো জিন ইনসার্ট করা যায়, তাহলে সেটা তো আমাদের জন্য খুবই ভালো হবে। তাহলে কি করা যায়, যে আমরা প্রথমে চিন্তা করব যে আমাদেরকে লবণাক্ততা প্রতিরোধী জিন সংগ্রহ করতে হবে। তো এটাই প্রথমে বলা হচ্ছে যে জিনকে ক্লোন করা হবে, প্রথমে ওই জিনকে বাছাই করে নিতে হবে। এক্ষেত্রে উদাহরণের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে লবণাক্ততা প্রতিরোধী জিনকে বাছাই করে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, ডাটাজিট থেকে কাঙ্ক্ষিত জিন নির্বাচন ও আহরণ। গবেষণার মাধ্যমে আমরা দেখলাম যে লবণাক্ততা প্রতিরোধী জিনটা কোথায় আছে, সেটাকে আমরা নির্বাচন করব এবং সেখান থেকে আহরণ করব। আচ্ছা, এর পরবর্তী ধাপে কাঙ্ক্ষিত জিনকে বহনকারী একটি উপযুক্ত বাহক নির্বাচন করা। বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে আমরা প্লাজমিডকে ব্যবহার করে থাকি। প্লাজমিড কি, কোথায় পাওয়া যায়, আমরা এর আগে এটা জেনে ফেলেছি। তাহলে একটা উপযুক্ত বাহক নির্বাচন করব আমরা, যে বাহকের মাধ্যমে এই টার্গেট জিন বা কাঙ্ক্ষিত জিনকে আমরা আমাদের ওই উদ্ভিদ প্রজাতিতে ইনসার্ট করতে পারবো। এর পরবর্তীতে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সাহায্যে কাঙ্ক্ষিত জিন এবং বাহক জিনকে সুনির্দিষ্ট মাপে কর্তন করা। এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সাহায্যে কাঙ্ক্ষিত জিন এবং বাহক জিনকে সুনির্দিষ্ট মাপে কর্তন করা। এন্ডোনিউক্লিয়াস এনজাইম কি, আমরা গত ক্লাসে জেনেছি যে যেই এনজাইমগুলো ডিএনএর মধ্যবর্তী স্থানে কর্তন করে তাদেরকে এন্ডোনিউক্লিয়াস এনজাইম বলা হয়। এক্ষেত্রে একই এন্ডোনিউক্লিয়াস এনজাইম ব্যবহার করে ওই যে লবণাক্ততা প্রতিরোধী জিন, ওই জিনটাকেও কেটে নিতে হবে এবং বাহক হিসেবে যে প্লাজমিডটা ব্যবহার করা হবে, সেই প্লাজমিডকেও কেটে নিতে হবে একই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। এর পরবর্তী ধাপে কাঙ্ক্ষিত জিন কেটে নেওয়া হয়েছে এবং বাহক ডিএনএ কেও কেটে নেওয়া হয়েছে। এখন এই বাহক ডিএনএ এর সাথে কাঙ্ক্ষিত জিনটা জোড়া লাগাতে হবে। তো এটা যে ডিএনএ লাইগেজ নামক যে এনজাইম, সেই এনজাইম সাহায্য করে থাকে। ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে এই কাঙ্ক্ষিত জিনকে বাহক ডিএনএ এর সাথে সংযুক্ত করে দেওয়া যায়। এখন এই যে কাঙ্ক্ষিত জিনকে বাহক ডিএনএ এর সাথে লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দিয়ে দেওয়া হলো, তাহলে যে পুনর্বিন্যস্ত যে ডিএনএটা পাওয়া গেল, এটাকেই বলা হচ্ছে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ। কাঙ্ক্ষিত জিনকে বাহকের সাথে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দেওয়ার পর যে সংযোজিত বা পুনর্বিন্যস্ত যে ডিএনএটা পাওয়া গেল, সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ। এই আরডিএনএ তৈরির জন্য যে টেকনোলজিটা ব্যবহার করা হলো, সেটাই হলো আরডিএনএ টেকনোলজি। এখন এই যে পুনঃসংযোজিত জিন বা রিকম্বিনেন্ট ডিএনএ যেটা, যেখানে কাঙ্ক্ষিত জিনটা রয়েছে, সেই জিন বহনকারী বাহকের প্রতিলিপিকরণের উদ্দেশ্যে একটি পোষক নির্বাচন করতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ আমরা তৈরি করেছি, এই রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে কাঙ্ক্ষিত জিন রয়েছে। এখন এই জিনটাকে বহু সংখ্যক কপি অর্থাৎ ক্লোনিং এর উদ্দেশ্যে একটা পোষক নির্বাচন করতে হবে এবং পোষক হিসেবে সাধারণত ব্যাকটেরিয়া কোষকে বেছে নেওয়া হয় বা নির্বাচন করা হয়। আচ্ছা, এবার নির্বাচিত কোষকে পুনঃসংযোজিত জিন বহনকারী বাহকে প্রবেশ করণ। এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করা হয়েছে, এটা যে পোষকটা নির্বাচন করা হয়েছে, সেই পোষকের ভেতরে প্রবেশ করাতে হবে। ব্যাকটেরিয়া সাধারণত সরাসরি রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করে না। এক্ষেত্রে যেটা করা হয়, ক্যালসিয়াম সমৃদ্ধ মিডিয়ামে হিট শক দিলে ব্যাকটেরিয়া এই রিকম্বিনেন্ট ডিএনএটা গ্রহণ করে। তো এভাবে আর কি নির্বাচিত কোষকে পুনঃসংযোজিত জিন বহনকারী বাহককে প্রবেশ করাতে হবে। এবার ক্লোন জিনের বংশবৃদ্ধিকরণ ও কাঙ্ক্ষিত জিনের বহিঃপ্রকাশ নিশ্চিতকরণ। ক্লোন জিনের বংশবৃদ্ধিকরণ, ব্যাকটেরিয়ার ভেতরে যখন রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করেছে, ব্যাকটেরিয়া যখন মাল্টিপ্লাই করবে, তখন কিন্তু এই যে আমাদের যে কাঙ্ক্ষিত জিন, সেই কাঙ্ক্ষিত জিনটাও কিন্তু সংখ্যায় বৃদ্ধি পাতে হবে। তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ যখন ব্যাকটেরিয়া সেলে প্রবেশ করলো এবং অনেকগুলো ওই যে কাঙ্ক্ষিত জিনটা, এটা বহু সংখ্যায় যখন তৈরি হয়ে গেল, সেটাকে কিন্তু আমরা বলছি ক্লোনিং, জিন ক্লোনিং। তাহলে জিন ক্লোনিং এর যে ধাপগুলো আমরা আরেকবার একটু জেনে নিই। যে জিনকে ক্লোন করা হবে, প্রথমে ওই জিনকে বাছাই করে নিতে হবে। ডাটাজিট থেকে কাঙ্ক্ষিত জিন নির্বাচন ও আহরণ করতে হবে। কাঙ্ক্ষিত জিনকে বহনকারী একটি উপযুক্ত বাহক নির্বাচন করতে হবে।
এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সাহায্যে কাঙ্ক্ষিত জিন এবং বাহক ডিএনএ কে সুনির্দিষ্ট মাপে কর্তন করতে হবে। এবারে ডিএনএ লাইগেজ নামক এনজাইমের সাহায্যে কাঙ্ক্ষিত জিনকে বাহক ডিএনএর সাথে সংযুক্ত করতে হবে। পুনঃ সংযোজিত জিন বহনকারী বাহকের প্রতিলিপিকরণের উদ্দেশ্যে একটি পোষক নির্বাচন করতে হবে এবং নির্বাচিত পোষকে এই পুনঃ সংযোজিত জিন বহনকারী বাহককে প্রবেশ করাতে হবে। শেষে ক্লোন জিনের বংশবৃদ্ধিকরণ এবং কাঙ্ক্ষিত জিনের বহিঃপ্রকাশ নিশ্চিতকরণ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এটা হচ্ছে ভেক্টর ডিএনএ অর প্লাজমিড বাহক হিসেবে আমরা প্লাজমিডকে ব্যবহার করব। তার সাথে যদি আমরা কাঙ্ক্ষিত ডিএনএ বা কাঙ্ক্ষিত জিন যুক্ত করি তাহলে আমরা কি পাবো? তাহলে যেটা পাবো সেটাকে বলছি রিকম্বিনেন্ট ডিএনএ। ভেক্টর ডিএনএ বা প্লাজমিডের সাথে কাঙ্ক্ষিত ডিএনএ বা কাঙ্ক্ষিত জিন যুক্ত করলে আমরা যেটা পাবো সেটাকে বলছি রিকম্বিনেন্ট ডিএনএ। এবং এই যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আচ্ছা, এখানে এই স্লাইডে আমরা একটা ছবি দেখব। ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউম্যান সেল। এই হিউম্যান সেলের ক্রোমোজোমে এই যে এখানে ডিপ কালার দিয়ে দেখানো হয়েছে যে এটা কিন্তু ইনসুলিন প্রডিউসিং জিন। এই জিনটা ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী। এটাকে এখান থেকে সংগ্রহ করে নেওয়া হলো। কিভাবে নেওয়া হলো? রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। আর এটা একটা ব্যাকটেরিয়া সেল। এই ব্যাকটেরিয়া সেলের এই যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বহির্ভূত অতিরিক্ত দ্বিসূত্রক বৃত্তাকার যে ডিএনএটা আছে সেটা হচ্ছে প্লাজমিড, যাকে আমরা বাহক হিসেবে ব্যবহার করব। এই প্লাজমিডকে সংগ্রহ করার পর একেও এই একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নেওয়া হলো। এই যে প্লাজমিডকেও কেটে নেওয়া হয়েছে, ইনসুলিন প্রডিউসিং জিনকেও কেটে নেওয়া হয়েছে। এবার এই কাঙ্ক্ষিত জিনকে বাহকের সাথে ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে যুক্ত করে দিলে যে এই যে নতুন পুনর্বিন্যস্ত যে ডিএনএটা পাওয়া গেল সেটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ। পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমরা আবার এটা দেখে নিই যে হিউম্যান সেল থেকে আমরা ইনসুলিন জিন পেলাম, যেটা হচ্ছে টার্গেট ডিএনএ, এবং ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড পেলাম যেটা বাহক। দুটোকে কর্তন করা হলো রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। তারপরে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দিলে আমরা পেলাম রিকম্বিনেন্ট ডিএনএ। এখানে আমরা আরেকটা ছবি দেখব। এখানে আমরা ক্লোনিংটা একদম ক্লিয়ার হয়ে যাব। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া সেল। এটা ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোম এবং এটা হচ্ছে প্লাজমিড, যাকে আমরা ভেক্টর বা বাহক হিসেবে ব্যবহার করব। সেই প্লাজমিডকে পৃথক করে নেওয়া হলো। আর এটা হচ্ছে কোন একটা সোর্স থেকে আমরা আমাদের টার্গেট জিনটা যেখানে ডিপ কালার করে দেখানো হয়েছে এটা হচ্ছে জিন অফ ইন্টারেস্ট বা আমাদের টার্গেট জিন বা কাঙ্ক্ষিত জিন। দুটোকেই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নিয়ে লাইগেজ এনজাইম দিয়ে জোড়া দিয়ে দেওয়া হলো। তাহলে এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ। এবং এই যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এখন এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হলো, এটার জন্য আমরা একটা উপযুক্ত ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে নির্বাচন করব এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করানো হবে। কিভাবে প্রবেশ করানো হবে? আমি বললাম যে ক্যালসিয়াম সমৃদ্ধ মিডিয়ামে হিট শক দিলে ব্যাকটেরিয়া এই রিকম্বিনেন্ট ডিএনএটা গ্রহণ করবে। এবার এই ব্যাকটেরিয়া যখন মাল্টিপ্লাই করবে তখন এই যে আমাদের জিন অফ ইন্টারেস্ট বা টার্গেট জিন বা কাঙ্ক্ষিত জিন, এটা কিন্তু বহু সংখ্যায় তৈরি হয়ে গেল। এই যে কপিজ অফ জিন, এই কপিজ অফ জিনকে আমরা সংগ্রহ করে নিলাম। এই প্রসেসটাই হচ্ছে জিন ক্লোনিং, জিন ক্লোনিং টেকনোলজি। আরেকটা যেটা বিষয় আরেকটু বলে নিই, সেটা হচ্ছে এই যে টার্গেট ডিএনএতে যখন বহু সংখ্যক কপিকে আমরা তৈরি করে নিলাম, নেওয়ার পরে এটা আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে একটা ধানের ভ্যারাইটি খুব ভালো আছে, মনে করি আমরা যে এটা হচ্ছে সেই ধানের ভ্যারাইটি, তার সব বৈশিষ্ট্যগুলো ভালো কিন্তু সে লবণাক্ততা প্রতিরোধ করতে পারছে না। এখন এই টার্গেট কাঙ্ক্ষিত জিনকে যদি আমরা ধানের এই ভ্যারাইটিতে প্রবেশ করাতে পারি তাহলে এটা কিন্তু লবণাক্ততা প্রতিরোধ করতে পারবে। যখন এটা ধানের ভ্যারাইটিতে আমরা প্রবেশ করাবো এবং এটা লবণাক্ততা প্রতিরোধ করতে পারবে, তখন যে উদ্ভিদটাকে পেলাম আমরা সেটাকে আমরা বলি ট্রান্সজেনিক উদ্ভিদ। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমি আশা করছি জিন ক্লোনিং তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই যে আইডেন্টিফিকেশন অফ ক্লোন জিন। জিন ক্লোনিং করলাম, আইডেন্টিফিকেশন কিভাবে করা হবে।
ক্লোন জিন বা ডিএনএ শনাক্তকরণের জন্য বিভিন্ন ধরনের উপযোগী পদ্ধতি অনুসরণ করা হয়। এই পদ্ধতিগুলো হলো কলোনি সংকরায়ন পদ্ধতি, সাউদার্ন ব্লটিং পদ্ধতি, নর্দার্ন ব্লটিং পদ্ধতি, ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতি এবং ডট ব্লট পদ্ধতি। পদ্ধতিগুলো আমি আরেকবার একটু বলি। কলোনি সংকরায়ন পদ্ধতি, সাউদার্ন ব্লটিং পদ্ধতি, নর্দার্ন ব্লটিং পদ্ধতি, ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতি এবং ডট ব্লট পদ্ধতি। আচ্ছা, এই পদ্ধতিগুলোর সাহায্যে কিন্তু ক্লোন জিনের উপস্থিতিটা বোঝা যায় বা আইডেন্টিফাই করা যায়। প্রথমত যে কলোনি সংকরণ পদ্ধতি, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে ক্লোন জিনের উপস্থিতি খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করা যায়। দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে সাউদার্ন ব্লটিং পদ্ধতি। এটা আমি একটু ডিটেলসে বলি যে সাউদার্ন ব্লটিং পদ্ধতিটা কি। যে পদ্ধতিতে 11 জেল ইলেকট্রোফোরেসিসের দ্বারা পৃথকীকৃত ডিএনএ খণ্ডকে একটি নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের উপর স্থানান্তর করা হয় তাকেই বলা হচ্ছে সাউদার্ন ব্লটিং। আমি আরেকবার একটু বলি যে পদ্ধতিতে 11 জেল ইলেকট্রোফোরেসিসের দ্বারা পৃথকীকৃত ডিএনএ খণ্ডকে একটি নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের উপর স্থানান্তর করা হয় তাকে বলা হয় সাউদার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিং রেস্ট্রিকশন ফ্রাগমেন্টের জটিল মিশ্রণ হতে নির্দিষ্ট রেস্ট্রিকশন ফ্রাগমেন্টকে শনাক্ত করতে পারে। এটি হাইব্রিডাইজেশন পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট একটা ডিএনএ কে শনাক্ত করতে পারে এবং জিনের গঠন বিশ্লেষণে এটা ব্যবহার করা হয়। তো পদ্ধতিটা কিরকম? পদ্ধতিটা আমরা একটু হালকাভাবে জেনে নিই যে প্রথমে ডিএনএ স্যাম্পলকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডাইজেস্ট করে ফেলা হয় এবং ইলেকট্রোফোরেসিসের মধ্যে দিয়ে এটাকে প্রবাহিত করানো হয়। জেলকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ডুবানো হয়। এতে ডিএনএ খন্ডের ডিন্যাচারেশন ঘটে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যখন জেলকে ডুবানো হয় তখন ডিএনএ খন্ডটা ডিন্যাচার হয়ে যায়, ফলে ডিএনএ হাইব্রিডাইজেশনের উপযুক্ত হয়ে যায় এবং একসূত্র ডিএনএতে কিন্তু এটা পরিণত হয়ে যায়। তারপর একে ট্রিস এইচসিএল এবং ট্রিস হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অতঃপর এটাকে ট্রিস এইচসিএল এবং ট্রিস এইচসিএল এবং সোডিয়াম ক্লোরাইড যুক্ত দ্রবণে যদি এটাকে দেওয়া হয় তাহলে কিন্তু নিউট্রালাইজ করা সম্ভব হয়। এর পরবর্তীতে কোনো একটা কাঁচ মাধ্যমের উপরে জেল রেখে তারপর বাফার নাইট্রোসেলুলোজ পর্দায় একটা শীট স্থাপন করা হয় এবং নাইট্রোসেলুলোজ পর্দার উপর অনেকগুলো চোষক পেপার টাওয়েল রেখে 1/2 কেজি ওজনের চাপ প্রয়োগ করা হয়। নাইট্রোসেলুলোজ পেপারের দুই প্রান্ত বাফারের মধ্যে ডুবিয়ে রাখা হয় এবং চোষক পেপার টাওয়েল বাফার জেল ও নাইট্রোসেলুলোজ পেপার ভেদ করে শোষিত হয়ে যায়। বাফার শোষিত হওয়ার সময় একমুখী ডিএনএ বাহিত হয়ে নাইট্রোসেলুলোজ পর্দায় বাইন্ড করে। সারা যদি অবস্থায় বজায় রাখা যায় তাহলে পেপার টাওয়েল সরিয়ে নেওয়া হয় এবং এই যে আবদ্ধকৃত ডিএনএ ব্যান্ড এটা স্থায়ীভাবে ফিক্সড হয়ে যায়। এখন এই নাইট্রোসেলুলোজ পর্দাটি তেজস্ক্রিয় পদার্থ সমৃদ্ধ ডিএনএ দ্বারা হাইব্রিডাইজেশন করা হয়। কয়েকবার ধুয়ে নিয়ে আনব্যান্ড ডিএনএ দূরীভূত করা হয় এবং এক্স-রে ফিল্মের সঙ্গে পর্দা নির্দিষ্ট সময়ের জন্য অটো রেডিওগ্রাফির জন্য এটাকে উন্মুক্ত করা হয়। এটা হচ্ছে সাউদার্ন ব্লটিং পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু ক্লোন জিনের আইডেন্টিফিকেশন করা যায়। এরপরে আরেকটা যেটা পদ্ধতি আছে সেটা হচ্ছে নর্দার্ন ব্লটিং পদ্ধতি। এটা কেমন এটা আমরা একটু জানি যে নর্দার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে কিভাবে ক্লোন জিনকে আইডেন্টিফিকেশন করা যায়। সাউদার্ন ব্লটিং এর মতো এমআরএনএ ব্যান্ড ও নাইট্রোসেলুলোজ পর্দায় স্থানান্তর করে তেজস্ক্রিয় সমৃদ্ধ আরএনএ প্রবেশ করে হাইব্রিডাইজ করা যায়। সাউদার্ন ব্লটিং এর মতো এমআরএনএ ব্যান্ড ও নাইট্রোসেলুলোজ পর্দায় স্থানান্তর করে তেজস্ক্রিয় সমৃদ্ধ আরএনএ প্রবেশ সঙ্গে হাইব্রিডাইজ করা যায়। এটা হলো সাউদার্ন ব্লটিং কৌশলের একটা সাধারণ এক্সটেনশন মাত্র। এই পদ্ধতিতে জেল ইলেকট্রোফোরেসিসের সাহায্যে আরএনএ কে আলাদা করা হয়। একটা উপযুক্ত মেমব্রেন যেমন নাইলন মেমব্রেনের উপর দিয়ে আরএনএ ব্যান্ড স্থানান্তর করা হয়। ব্যান্ডগুলো রেডিও অ্যাক্টিভ একসূত্র ডিএনএ প্রবেশের সাথে হাইব্রিডাইজ করে এবং অটো রেডিওগ্রাফির সাহায্যে হাইব্রিডাইজেশন প্রদর্শনকারী ব্যান্ডগুলোকে শনাক্ত করা যায়। তাহলে এটা ছিল নর্দার্ন ব্লটিং পদ্ধতি। এরপরে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতি। এটা কিরকম? ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট প্রোটিনকে শনাক্ত করা যায়। বিশেষ করে রূপান্তরিত টিস্যুতে স্থানান্তরিত জিনের প্রকাশ ঘটলে ট্রান্সলেশনের ফলে যে প্রোটিন তৈরি হয় তা শনাক্ত করার জন্য ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতি ব্যবহার করা হয়।
আহরিত প্রোটিন পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিসের সাহায্যে পৃথক করে নাইট্রোসেলুলোজ পর্দায় স্থানান্তর করা হয়। এই নাইট্রোসেলুলোজ পর্দা নির্দিষ্ট তেজস্ক্রিয় সমৃদ্ধ অ্যান্টিবডি আবদ্ধ হয়, কিন্তু প্রোটিনের সঙ্গে হাইব্রিডাইজ করে না। অটো রেডিওগ্রাফির সাহায্যে পর্দায় আবদ্ধকৃত এই লেবেলকৃত অ্যান্টিবডির অবস্থান সহজেই শনাক্ত করা যায়। তাহলে এটা ছিল ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে ডট ব্লট পদ্ধতি। এটাও একটা পদ্ধতি, ডট ব্লট পদ্ধতি। এটার সাহায্যেও কিন্তু ক্লোন জিনের উপস্থিতি আইডেন্টিফাই করা যায়। ডট ব্লট পদ্ধতি কেমন, যে ডিএনএ বা আরএনএ সিকোয়েন্সের উপস্থিতি শনাক্ত করতে এই ডট ব্লট পদ্ধতিটা ব্যবহৃত হয়। এক্ষেত্রে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ডিএনএ কে কর্তন করা বা জেল ইলেকট্রোফোরেসিস বা জেল থেকে নাইলন পর্দায় ডিএনএ স্থানান্তরের কোনো দরকার পড়বে না। সম্ভাব্য ট্রানজেনিক জীবে স্থানান্তরিত সিকোয়েন্সের উপস্থিতি জানতে এবং এক জীবে কিংবা বিভিন্ন জীবের বিভিন্ন কলাতে নির্দিষ্ট এমআরএনএ উপস্থিতি নির্ণয় করতে এই ডট ব্লট একটা কার্যকরী পদ্ধতি। ডট ব্লট পদ্ধতি কিভাবে করা হয় এটা আমরা একটু জানি, যে আহরিত যে বিভিন্ন ডিএনএ নমুনা নিয়ে নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের বিভিন্ন স্থানে প্রথমে ডট দেওয়া হয়, স্পট দেওয়া হয় বা ডট দেওয়া হয়। এবার এই নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের গায়ে আবদ্ধ এই ডিএনএ ব্লটের ডিনেচার ঘটিয়ে দ্বিসূত্রী ডিএনএকে একসূত্রী ডিএনএতে রূপান্তরিত করা হয়। এরপর 80 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে ফিল্টারের গায়ে একসূত্রী ডিএনএকে ফিক্সড করে ফেলা হয়। উপযুক্ত রেডিও অ্যাক্টিভ একসূত্রী ডিএনএ প্রোব সহযোগে ডিএনএ সূত্রযুক্ত ফিল্টার পেপারকে হাইব্রিডাইজ করা হয়। যে সকল প্রোব মুক্ত অবস্থায় অব্যবহৃত রয়েছে তাদের দূর করার জন্য ফিল্টার পেপারকে ওয়াশ করে নিতে হয়। রেডিও অ্যাক্টিভ প্রোব নির্দিষ্ট ডিএনএ বা আরএনএ সিকোয়েন্সকে হাইব্রিডাইজ করবে এবং হাইব্রিডাইজ স্পট সমূহকে অটো রেডিওগ্রাফির মাধ্যমে চিহ্নিত করে ফেলা যায়। ডট ব্লটের কাজকে সহজ করার জন্য কখনো কখনো একটি যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রের নির্দিষ্ট স্লটের মধ্যে দিয়ে ডটগুলো ফিল্টার পেপারে স্থাপন করা হয় বলে ডট ব্লট পদ্ধতির আরেক নাম হলো স্লট ব্লট পদ্ধতি। তাহলে এই ছিল আইডেন্টিফিকেশন অফ ক্লোন জিন। আমি পদ্ধতিগুলো আরেকবার একটু বলি, যে ক্লোন জিন বা ডিএনএ শনাক্তকরণের জন্য বিভিন্ন ধরনের উপযোগী পদ্ধতি কিন্তু অনুসরণ করা হয়। পদ্ধতিগুলোর মধ্যে আমরা উল্লেখ করতে পারি কলোনি সংকরায়ন পদ্ধতি, সাউদার্ন ব্লটিং পদ্ধতি, নর্দার্ন ব্লটিং পদ্ধতি, ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতি এবং ডট ব্লট পদ্ধতি। এই পদ্ধতিগুলো রয়েছে, যে পদ্ধতিগুলোর সাহায্যে সহজেই কিন্তু ক্লোন জিনের উপস্থিতি শনাক্তকরণ করা যায়। এর পরবর্তী যে বিষয়টা আমরা আলোচনায় নিয়ে আসবো সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগ ও গুরুত্ব। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বর্তমান সময়ে কিন্তু বহুল আলোচিত এবং বহুল ব্যবহৃত একটা প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে বর্তমানে কিন্তু ব্যাপকভাবে অনেক ক্ষেত্রেই অনেক সুবিধাজনক কাজ করা হচ্ছে। তো যেসব ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগ করা হচ্ছে বা যেসব ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ সেগুলো কতগুলো সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত চলে আসি কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কি হতে পারে, রোগ প্রতিরোধক যা সৃষ্টি। এটা তো আমি উদাহরণ দিলাম যে একটা ভ্যারাইটি আছে খুব ভালো কিন্তু সে রোগ প্রতিরোধ করতে পারছে না, সেক্ষেত্রে রোগ প্রতিরোধী জিন পৃথক করে নিয়ে এই টেকনোলজির মাধ্যমে আমরা রোগ প্রতিরোধক যা সৃষ্টি করতে পারি। এরপরে আসি নাইট্রোজেন সংবন্ধনকারী ফসল উদ্ভাবন। আচ্ছা, এটা যে আমরা জানি যে লিগুন জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল তৈরি হয় এবং এই নোডিউলে কিন্তু রাইজোবিয়াম যে অণুজীব থাকে তারা নাইট্রোজেন ফিক্স করে। তো এই রাইজোবিয়াম অণুজীবের প্লাজমিডে নাইট্রোজেন আবদ্ধকারী জিনের সন্ধান পাওয়া গেছে। এখান থেকে এই নাইট্রোজেন ফিক্সিং জিন সংগ্রহ করে যদি আমরা এটা উদ্ভিদে ইনসার্ট করতে পারি তাহলে নাইট্রোজেন সংবন্ধনকারী ফসল উদ্ভাবন করা সম্ভব। এবং এক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদের জন্য নাইট্রোজেনের যে চাহিদা সেটা উদ্ভিদ নিজেই কিন্তু পূরণ করতে পারে। এরপরে চলে আসি শৈত্য সহনশীল ফসলের জাত উৎপাদন। এটা কেমন, যে জিন প্রকৌশলীরা বর্তমানে উত্তর মেরু অঞ্চলে যে ছোট ছোট মাছগুলো রয়েছে সেই ছোট ছোট মাছ থেকে
শৈত্য সহনশীল যে জিন, সেই জিনটা পৃথক করতে সক্ষম হয়েছে এবং এটা টমেটো ও অন্যান্য ফসলে স্থাপন করে শৈত্য সহনশীল টমেটো ও অন্যান্য জাত সৃষ্টি করা কিন্তু সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা এটা করেছেন। এরপরে আসি পচনরোধী ফসলের জাত উৎপাদন। এটা কি যে টমেটো সহ বিভিন্ন ধরনের ফসল রয়েছে যেগুলো কিন্তু যে ফসলের ফলন, যেটা আমরা টমেটো বা এ জাতীয় যে ফলগুলো আছে সেগুলো যে পরিবহন যখন করা হয় তখন কিন্তু খুব দ্রুত পচে যায়, খুব দ্রুত পচে যায়। ফলে কৃষকরা কি হয়, আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তো এখানে জিন প্রকৌশলীরা যেটা করেছেন যে এমআরএনএ এর সাহায্যে ওই ফসলের জিনের পরিপক্কতার জন্য দায়ী যে গ্যালাকটিউরনের যে উৎসেচকটা আছে সেই উৎসেচকের উৎপাদনটা বন্ধ করে দিয়েছেন। ফলে পরিবহনের সময় এটা যে দ্রুত পচে যাবে এটা হয় না। ফলে পচনরোধী ফসলের জাত কিন্তু উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এরপরে আসি কীট প্রতিরোধক জাত সৃষ্টি। এটাও আমি উদাহরণ অলরেডি দিয়েছি যে কোনো একটা ভ্যারাইটি সে হয়তো খুব সব দিক দিয়ে ভালো কিন্তু সে রোগ প্রতিরোধ করতে পারছে না। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে রোগ প্রতিরোধী জিন যদি ওই উদ্ভিদে ইনসার্ট করানো যায় তাহলে কীট প্রতিরোধক জাত সৃষ্টি করা যায় এবং এভাবে কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রে শুঁয়োপোকা নিরোধক তুলার বীজ শীঘ্রই কিন্তু বাজারে ছাড়বে আর কি যুক্তরাষ্ট্র, তারা এটার উপর কাজ করছে। এর ফলে তুলা চাষে অনেক কীটজনিত যে অসুবিধা, সে অসুবিধাটা দূর হবে। এটাও জিন প্রকৌশলের সাহায্যেই উদ্ভাবন করা সম্ভব হয়েছে। অতি লবণাক্ত সহনশীল উদ্ভিদ সৃষ্টি, এটা আমি উদাহরণ দিয়ে ফেলেছি। এরপরে একটু বলি যে জিন প্রকৌশলের মাধ্যমে সয়াবিন গাছ থেকে যে জিন পৃথক করা হয়েছে, যেটা কিনা তামাক গাছে সন্নিবেশিত করার পর দেখা গেছে যে ওই তামাক গাছ আগের চেয়ে 20 গুণ বেশি লবণাক্ত জমিতে কিন্তু ভালোভাবে বাঁচতে পারে এবং বৃদ্ধি পেতে পারে। ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টি, জিন ক্লোনিং এর চিত্রের যে স্লাইডটা আমরা দেখেছি তাতে আমরা দেখলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ করা হলো, তারপর সেখান থেকে জিন ক্লোনিং করা হলো, সেখান থেকে টার্গেট জিন বহু সংখ্যক তৈরি করার পর এটাও যখন কোনো একটা উদ্ভিদে অ্যাপ্লাই করা হলো তখন যে উদ্ভিদটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে ট্রানজেনিক উদ্ভিদ। তো ট্রানজেনিক উদ্ভিদ কিন্তু এটা মানে ক্লোনিং এরই একটা অবদান যে ট্রানজেনিক উদ্ভিদ উৎপাদন করা যাচ্ছে। তো উদ্ভিদের যে কৌলিকতাত্ত্বিক গঠন পরিবর্তন ও পরিবর্ধন করে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ জাত সৃষ্টি করাই হচ্ছে এই প্রযুক্তির মূল সাফল্য এবং মূল্য। এরপরে আসি রোগ প্রতিরোধক্ষম ট্রানজেনিক শাকসবজি উৎপাদন। মানুষের বিভিন্ন জটিল রোগ যেমন হেপাটাইটিস বি প্রোটিন সমৃদ্ধ তামাক গাছ, কলেরা প্রতিরোধী আলু, জলাতঙ্ক প্রতিরোধী অ্যান্টিজেন সমৃদ্ধ টমেটো, এই যে এই জিনিসগুলো, এইগুলো কিন্তু এইসব গুণ সমৃদ্ধ গাছ তৈরি করা কিন্তু সক্ষম হচ্ছে এই জিন প্রকৌশলের মাধ্যমে। এতে সুবিধা হলো যে খুব সহজেই এসব ট্রানজেনিক শাকসবজি ফলমূল মানুষ গ্রহণ করতে পারে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবেই শরীরে রোগ প্রতিরোধ শক্তি উৎপন্ন করা যায় এবং বৃদ্ধি করা যায়। আরো অন্যান্য ক্ষেত্রেই কাজ হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আণবিক জীববিজ্ঞানীরা অ্যাজোলাতে যে নিপ জিন সমষ্টি রয়েছে সেটা কি পদ্ধতিতে কাজ করে সেটা নির্ণয় করে ওই অবস্থা শস্যের পাতায় সৃষ্টি করার একটা প্রচেষ্টা কিন্তু তারা চালাচ্ছেন। এরপরে টিআই প্লাজমিড দ্বারা শিম হতে সূর্যমুখী ফুলে জিন স্থানান্তর করা সম্ভব হয়েছে। এই জিন এক ধরনের এনজাইম উৎপন্ন করে। ফুলকপির মোজাইক ভাইরাসের মাধ্যমে মুরগির ডিমের লাইপোপ্রোটিন প্রস্তুতকারী জিন শিম গোত্রের উদ্ভিদের দিকে স্থানান্তরের চেষ্টা চালানো হচ্ছে এবং এরকম আরো অনেক কাজ কিন্তু করা হচ্ছে। এরপরে চলে আসি চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে যে বিষয়গুলো আলোচনায় আসতে পারে সেটা হচ্ছে, প্রথমত আমরা বলি যে প্রোটিন তৈরিতে। প্রোটিন তৈরিতে কেমন, যে ইনসুলিন, মানুষের বৃদ্ধি হরমোন, ইন্টারফেরন ইত্যাদি কিন্তু এই জিন প্রকৌশলের সাহায্যেই কিন্তু উৎপন্ন করা হচ্ছে। ইনসুলিন আমরা জানি যে বর্তমানে যে ইনসুলিন ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা কিন্তু, যাদের ডায়াবেটিক
লেভেলটা খুব হাই, তারা ইনসুলিন নিয়ে থাকে এবং এই যে ইনসুলিন উৎপাদন এটা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিরই ফল। এরপরে আসে মানুষের বৃদ্ধি হরমোন, যে মানুষের পিটুইটারি গ্রন্থি নিঃসৃত অন্যতম গুরুত্বপূর্ণ এটা একটা হরমোন। এর অভাবে মানুষ বামনত্ব রোগে ভোগে এবং উপযুক্ত পরিমাণে প্রয়োগ করলে কিন্তু এই বামনত্বটা কাটানো সম্ভব। এই হরমোন প্রজাতি নির্দিষ্ট, তাই মানুষের ক্ষেত্রে বৃদ্ধি হরমোনের উৎস মানসিক। তারপরে ইন্টারফেরন উৎপাদন, এগুলো চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে হিমোফিলিয়া রোগ। হিমোফিলিয়া একটা রোগ, এটা একটা জিনগত জন্মগত ব্যাধি। এই রোগের ফলে কোনো স্থান যদি এ রোগ তার যদি কোনো স্থান কেটে যায় তাহলে সেখানে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ কিছু ফ্যাক্টর জিন রয়েছে যারা এ কাজে বাধা সৃষ্টি করে। সম্প্রতি এই জিন প্রযুক্তি ব্যবহার করে ব্যাকটেরিয়া ভেড়ার দেহকোষে প্রবেশ করিয়ে দুধের মাধ্যমে এই ফ্যাক্টর জিনগুলোকে পৃথক করা যায়। এরপর হচ্ছে ভ্যাকসিন উৎপাদন। ভ্যাকসিন উৎপাদন কি? যে প্রাণীজ দ্রব্য থেকে অ্যান্টিজেন পৃথক করে ভ্যাকসিন উৎপন্ন করা হয়। প্রচলিত পদ্ধতিতে অ্যান্টিজেন পৃথকীকরণ প্রক্রিয়ায় সংক্রমণের ভয় থাকে, ফলে শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তো এক্ষেত্রে ভ্যাকসিন উৎপাদনে জিন প্রযুক্তির ব্যবহার অত্যাবশ্যক হয়ে পড়ে। এরপরে আসি আমরা শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রেও কিন্তু জিন প্রযুক্তি ব্যাপকভাবেই ব্যবহার করা হচ্ছে। যে জ্বালানির একমাত্র বিকল্প হতে পারে কিন্তু ইথানল। সাম্প্রতিককালে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞানী ব্যাকটেরিয়ার কিছু জিন পরিবর্তন করে পচা আবর্জনা থেকে ইথানল তৈরি করতে সক্ষম হয়েছেন। তো তো এছাড়া জিন প্রকৌশলকে কাজে লাগিয়ে ঔষধির গুণগত মান এবং পরিমাণগত উৎপাদন বৃদ্ধি করাও সম্ভব। এরপরে আসি পরিবেশ রক্ষায়। পরিবেশ রক্ষায়ও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষের সৃষ্ট জঞ্জাল ও বর্জ্য ধ্বংস এবং পরিবেশ নির্মল করার কাজে অণুজীব ব্যবহার করা হচ্ছে বর্তমানে। কলকারখানা থেকে যে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো পরিবেশে নির্গত হয় সেগুলো ডিগ্রেড করার জন্য, ধ্বংস করার জন্য কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে অণুজীবের ব্যবহার করা হয়ে থাকে। বায়ু দূষণ রোধে বায়োফিল্টার, বায়োফুয়েল, তারপরে বায়োসেন্সর, বায়োচিপস এগুলো উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও জিন ব্যাংক স্থাপন করে জীববৈচিত্র্য রক্ষা করতেও কিন্তু জিন প্রকৌশল ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা দেখলাম কি, আবার একটু বলে নিই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগ এবং গুরুত্ব। এটা কৃষি ক্ষেত্রে হতে পারে, যেমন রোগ প্রতিরোধী জাত উৎপাদন, নাইট্রোজেন সংবন্ধনকারী ফসল উৎপাদন, শৈত্য সহনশীল ফসলের জাত উৎপাদন, পচনরোধী জাত উৎপাদন, কীট প্রতিরোধক জাত সৃষ্টি, লবণাক্ততা সহনশীল উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে, প্রাঞ্জলিক উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে, রোগ প্রতিরোধক্ষম প্রাঞ্জলিক শাকসবজি উৎপাদন করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোটিন, ইনসুলিন, মানুষের বৃদ্ধি হরমোন, ইন্টারফেরন ইত্যাদিতে কাজ হয়েছে। হিমোফিলিয়া রোগে কাজ হয়েছে। ভ্যাকসিন উৎপাদনে এটা আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে। শিল্পক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে, পরিবেশ রক্ষায়ও কিন্তু এর গুরুত্ব রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা আরডিএনএ টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু বর্তমানে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের জন্য রেফারেন্স হিসেবে যে বইগুলো আমি ব্যবহার করেছি সেগুলো একটু বলে দিই। প্লান্ট বায়োটেকনোলজি, এ.কে.এম. রফিকুল ইসলাম, মোহাম্মদ হাসানুর রহমান, জৈব প্রযুক্তি ও জীব প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, আণবিক বংশগতি বিজ্ঞান, ডক্টর জিতেন্দ্র ডাক্তার, এবং উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বাড়ি, এ.বি.এম. ওহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত কুমার দাস। তাহলে এই ছিল আমাদের আজকের পড়া। আজকের পড়ায় আমরা রেস্ট্রিকশন ইন সম্বন্ধে জানলাম, জিন ক্লোনিংটা ডিটেলসে জানলাম, জিন ক্লোনিং করার চিত্র দেখলাম, এবং এই যে আরডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব কি কি, তারপরে জিন ক্লোন করার পর ক্লোনগুলো আইডেন্টিফাই কিভাবে করা হবে, এই প্রসেসগুলো আমরা জানলাম। তাহলে আশা করছি শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালোভাবেই বুঝতে পেরেছো। এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত
সবাই আমরা ভালো থাকবো এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। আল্লাহ হাফেজ।